সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ রাকিবুল ইসলাম, বিল্ডিং প্ল্যান অ্যান্ড ডিজাইন কনসাল্টিং চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আপনাদেরকে এর আগে ইমারত নির্মাণ বিধিমালার অনেকগুলো পার্ট দেখিয়েছি। আজকে তার পরবর্তী পার্ট আপনাদেরকে দেখাতে যাচ্ছি, পার্ট 6। এর আগে পার্ট 5-এর মধ্যে যা যা ছিল আপনারা হয়তো সেগুলো দেখেছেন। আশা করি মনোযোগ দিয়ে দেখলে অনেক কিছু বুঝতে পারবেন, শিখতে পারবেন এবং সেগুলো আপনার বিভিন্ন কাজে লাগাতে পারবেন। তো আমরা পরবর্তী পার্ট 6 এর মধ্যে যা যা আপনাদেরকে দেখাবো আর কি, সেগুলো আপনারা একটু মনোযোগ সহকারে দেখেন। এটি হচ্ছে একটি বিল্ডিংয়ের আপনাদের পরিশিষ্ট বিধি 46 দ্রষ্টব্য। দেখেন এখানে বলা আছে প্লটের সম্মুখ, পার্শ্ব এবং পশ্চাৎ। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে দিয়ে দেখানো হয়েছে, এটি হচ্ছে সম্মুখ, এটি হচ্ছে পার্শ্ব, পা দিয়ে বোঝানো হয়েছে এবং পিছনটাকে পশ্চাৎ দ্বারা বোঝানো হয়েছে। এটি আপনারা একটি চিত্রের মধ্যে দেখতে পাচ্ছেন। তারপরে এটি দেখেন যে দুই দিক থেকে রোড এসে বিল্ডিংটার সম্মুখ কিন্তু এদিকে হয়ে গেছে। দেখা যাচ্ছে একটি চতুর্ভুজ আকৃতির বিল্ডিং। এর মধ্যে দেখেন কর্নার কিন্তু এক সাইডে এটা সম্মুখ দেখাচ্ছে আর কি, আর এদিকে কিন্তু দুইটি পার্শ্ব হচ্ছে, আর এই বিল্ডিংটা দেখেন পশ্চাৎ কিন্তু এই দুই দিকে হচ্ছে। তো আপনারা যখন এই জিনিসটি আসলে অনেকেই বুঝতে পারেন না যে এখানে এরকম চতুর্ভুজ আকৃতি বিল্ডিং এর আসলে পশ্চাৎ কোন দিকে হয়, এই জিনিসটি আপনারা কিন্তু আসলে বুঝতে পারেন না। এখানে কিন্তু খেয়াল করতে হবে আপনাদের এই দুই সাইড কিন্তু আসলে পশ্চাৎ, আর এই দুই সাইড কিন্তু পার্শ্ব হিসেবে বিবেচনা করা হবে এবং সম্মুখ হিসেবে বিবেচনা করা হবে। রোডের যে কর্নারটি পড়বে সেটি কিন্তু সম্মুখ হিসেবে বিবেচনা করা হবে। তার পরবর্তী প্লটের ক্ষেত্রে দেখেন যে প্লটটি আসলে কোনো নির্দিষ্ট শেপ এখানে বলা যাচ্ছে না। দুই দিকে কিন্তু পার্শ্ব দেখা যাচ্ছে, দুই দিকে পার্শ্ব দেখা যাচ্ছে, আর পিছন সাইডে কিন্তু এটি হচ্ছে পশ্চাৎ দেখা যাচ্ছে। আর এই যে সম্মুখ দেখাচ্ছে কোনটি, এই যে রাস্তার সঙ্গে যে অংশটুকু আছে এটি কিন্তু প্লটের সম্মুখ দেখানো হচ্ছে। তো আপনারা যখন সেটব্যাক রুল অ্যাপ্লাই করবেন সেক্ষেত্রে কিন্তু আসলে সম্মুখের দিকের ক্ষেত্রে কিন্তু আপনাদের এই সম্মুখের রুলটি প্রয়োগ হবে, অর্থাৎ আপনারা সেখান থেকে কিন্তু 5 ফিট জায়গা ছেড়ে দিবেন এবং পিছন থেকেও যেটি আপনার রুলসে আছে সেই রুলস অনুযায়ী কিন্তু ছেড়ে দিবেন। আর পার্শ্ব দিয়ে যেভাবে বলা আছে সেভাবে আপনারা চারটি দেখে সেখান থেকে ছেড়ে দিবেন, তাহলে আপনাদের প্ল্যান করতে এবং বিল্ডিং করতে অনেক সুবিধা হবে। তার পরবর্তীতে আসি, দেখেন এখানে একটি ঘ দিয়ে দেখানো হয়েছে এই শেপের বিল্ডিংটি। আপনারা দেখেন দুই দিকে কিন্তু রাস্তা আছে বিল্ডিংটির, এটা কিন্তু দুই দিকে সম্মুখ ধরানো হচ্ছে, এদিকেও সম্মুখ এদিকেও সম্মুখ। দেখা যাচ্ছে এখানে হচ্ছে মেইন রোড, মেইন রোডের সঙ্গে কিন্তু দুই দিকে সম্মুখ ধরা হচ্ছে, এই সাইডটাকে ধরা হচ্ছে পশ্চাৎ আর এই সাইডটাকে ধরা হচ্ছে পার্শ্ব। আপনারা কিন্তু খেয়াল করবেন যে বিল্ডিংয়ের বা যে প্লটের দুই দিকেই রাস্তা এইভাবে থাকবে তার কিন্তু সম্মুখ এই দুই সাইডে ধরা হবে। তার পরবর্তীতে দেখেন এখানে বলা আছে যে প্রবেশ, এখানে সম্মুখ আর এদিকেও দেখাচ্ছে সম্মুখ। এখানেও দেখেন এটাও কিন্তু এই সেম মডেলের মধ্যেই পড়ে, কিন্তু এদিকে গেট যেদিকে থাকবে তার সাইডের দিকে কিন্তু পার্শ্ব দেখানো হয়েছে। আপনারা এইটাতেও কিন্তু খেয়াল করতেছেন, তো এইভাবেই কিন্তু এটি একটু হালকা চেঞ্জ, এই কারণে একটি নতুন ড্রয়িং করে দেখানো হয়েছে। এটি দেখেন যে একটি চতুর্ভুজ আকৃতির প্লট, এই প্লটটির সম্মুখ হচ্ছে রাস্তার দিকে আর ব্যাক সাইড হচ্ছে রাস্তার অপোজিটে, কিন্তু এর হচ্ছে ব্যাক সাইড, অর্থাৎ বিল্ডিংটি যেটি হচ্ছে সম্মুখ তার পিছন সাইডটা কিন্তু পশ্চাৎ বলা হচ্ছে, আর দুই সাইডে কিন্তু পার্শ্ব বলা হচ্ছে। তারপরে এখানে 6-এর দিকে 6-এ দেখেন রোডের কন্ডিশনটা দেখেন, এখানে এদিকে একটি রোড এসেছে এবং দুই দিকে দুইটি রোড চলে গিয়েছে, অর্থাৎ প্লটটির দেখা যাচ্ছে যে আমাদের 3 দিকে রোড আছে আর একদিকে কিন্তু রোড নেই। তো এখানে যেহেতু 3 দিকে রোড আছে, এই 3 দিকে কিন্তু এটির সম্মুখ ধরা হচ্ছে আর পশ্চাৎ ধরা হচ্ছে কিন্তু এই একটি ব্যাক সাইড। তবে এক্ষেত্রে কিন্তু আপনাদের সেটব্যাক রুল 3 দিকে কিন্তু অ্যাপ্লাই করতে হবে। যদি দেখা যায় 3 দিকে মেইন রোড থাকে সেক্ষেত্রে কিন্তু আপনাদের সেটব্যাক রুল অনুযায়ী 3 দিকেই সমান পরিমাণে জায়গা ছেড়ে আপনাকে বিল্ডিংটি তৈরি করতে হবে। তারপরে এখানে দেখেন যে প্লটটির চারিদিকে দেখেন রাস্তা দেখানো হয়েছে, দেখেন চারিদিকে কিন্তু এটি সম্মুখ রুল, অর্থাৎ সেটব্যাক রুল অনুযায়ী চারিদিকে কিন্তু এটি ফ্রন্ট সাইড বিবেচনা করে এর মধ্যে কিন্তু সেটব্যাক রুল অ্যাপ্লাই করতে হবে। তো আপনারা এই জিনিস কিন্তু সুন্দরভাবে খেয়াল করবেন, অর্থাৎ সিটি কর্পোরেশনে যখন আপনারা প্ল্যান জমা দিবেন বা বিল্ডিংয়ের প্ল্যান করবেন সেক্ষেত্রে যে ইঞ্জিনিয়ার করবে তাকে অবশ্যই এই জিনিসগুলো তার কাছ থেকে দেখে নেবেন যে সে সঠিকভাবে প্ল্যানটি করেছে কিনা বা আপনার প্ল্যানে কোনো ফাঁকি দিয়েছে কিনা। আপনি কিন্তু আমাদের ভিডিও দেখলেই কিন্তু সেটি বুঝতে পারবেন, কারণ আজকাল অহরহ অনেক ইঞ্জিনিয়ার রয়েছে, অভিজ্ঞ ইঞ্জিনিয়ারের অভাব কিন্তু অবশ্যই আছে। তো আসল ইঞ্জিনিয়ারের খোঁজ পেতে অবশ্যই আমাদের চ্যানেলে দেওয়া
ফোন নাম্বারে যোগাযোগ করবেন। আশা করি আপনাদের কাজ অনেক ভালো হবে। তো তার পরবর্তীতে দেখেন এটি একটি যে ক্ষেত্র দেওয়া আছে, এটি কিন্তু চারিদিকে সম্মুখ, আর এটি হচ্ছে রাস্তা। তার পরবর্তী প্লটে আসি আমরা। এখানে দেখেন 6 নম্বরে বলা আছে এটা হচ্ছে সম্মুখ, এটা হচ্ছে সম্মুখ। দেখা যাচ্ছে দুই দিকে যেহেতু রাস্তা, আর দুই দিকে কিন্তু 500 ধরা হয়েছে। আপনারা এইভাবে কিন্তু সেটব্যাক রুলটা অ্যাপ্লাই করবেন। আর আজকাল আপনারা নিয়ম না মেনে অনেকেই বাড়িঘর তৈরি করছেন, ভবিষ্যতে সেটা আপনাদের সমস্যার কারণ হয়ে দাঁড়াবে। কারণ বিভিন্ন জায়গায় দেখা যায় পর্যাপ্ত পরিমাণে রাস্তা না থাকার পরেও তারা বিল্ডিং করতেছে। আবার অনেক বিল্ডিং আপনারা ইউটিউবে দেখতে পাচ্ছেন যে বিভিন্ন ধরনের বিল্ডিং ভাঙা হচ্ছে। তো আপনারা আশা করি নিয়ম মেনেই বিল্ডিং তৈরি করবেন, তাহলে পরবর্তীতে কিন্তু বিল্ডিং ভাঙা বা অন্যান্য সমস্যা থেকে দূরে থাকতে পারবেন। তো তাহলে আসি আমরা পরবর্তী পেজে। এখানে দেখেন বলা আছে ফরম 101, 102, 103 বিধি 4, 6 দ্রষ্টব্য রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ নগর পরিকল্পনা শাখা রাজুক ভবন ঢাকা 1000 অংশ 1 ফরম 101 বিধি 4 দ্রষ্টব্য ভূমি ব্যবহার ল্যান্ড ইউজের ছাড়পত্রের জন্য আবেদনপত্র। আপনারা যখন ল্যান্ড ইউজের ছাড়পত্রের জন্য একটি অ্যাপ্লাই করতে যাবেন, সেক্ষেত্রে কিন্তু আপনাদেরকে এই ধরনের একটি ফর্ম পূরণ করে আর কি আপনাদেরকে জমা দিতে হবে। তো এই ফর্মটা আপনারা যখন জমা দিবেন অবশ্যই সঠিকভাবে সব কিছু উল্লেখ করবেন। দেখেন এখানে বলা আছে আবেদনকারীর নাম দিতে হবে, বর্তমান ঠিকানা, জমির প্লটের প্রস্তাবিত ব্যবহার, প্রস্তাবিত জমি প্লটের অবস্থান এবং পরিমাপ, সিটি কর্পোরেশন, পৌরসভা, গ্রাম, মহল্লা ইত্যাদি, তারপর মৌজা, থানার নাম, শীট নং, সেক্টর, বহু মাপসহ জমি প্লটের পরিমাণ, সিএস এর দাগ নম্বর, তারপরে আপনারা যে রসিদ নম্বরটি দিবেন সেটি কিন্তু এখানে থাকবে, অবশ্যই আপনারা সেটি দেওয়ার চেষ্টা করবেন। তারপর প্লটের মালিকানা সংক্রান্ত তথ্যাদি ইত্যাদি তো থাকবেই। ভূমির পারিপার্শ্বিক অবস্থান, ভূমির বর্তমান ব্যবহার, 250 মিটার ব্যাসার্ধে অন্তর্ভুক্ত ভূমির বর্তমান ব্যবহার, প্লটের নিকটতম দূরত্বে অবস্থিত সড়কের নাম ও প্রশস্ততা, এগুলো অবশ্যই দিতে হবে। তারপরে এখানে বাকিগুলো আপনারা পড়ে নেবেন, আর আমি আপনাদেরকে কিছু জিনিস বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। এখানে দেখেন অংশ 2 ফরম 102 বিধি 6 দ্রষ্টব্য রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ নগর পরিকল্পনা শাখা রাজুক ভবন ঢাকা 1000 ভূমি ব্যবহার ছাড়পত্রের জন্য অনুমোদন। এখানে দেখেন বলা আছে তারিখ উল্লেখ করা হয়নি, তারিখের আবেদন বিবেচনায় নিম্ন বর্ণিত শর্তাধীন ঢাকা মহানগরীর পরিকল্পনার আলোকে ভূমি ব্যবহার এর জন্য অনুমতি প্রদান করা হইল। অর্থাৎ আপনারা এখানে তারিখ বসিয়ে দিবেন ফর্ম যখন পূরণ করবেন। আর অবশ্যই পরিকল্পনা সঠিকভাবে করেই বিল্ডিং তৈরি করবেন, না হলে দেখছেন যে বিভিন্ন ধরনের বিল্ডিং কিন্তু রাজুক থেকে ভেঙে দিচ্ছে পর্যাপ্ত পরিমাণে রাস্তা না থাকার কারণে, তারপরে অবৈধভাবে বিল্ডিং স্থাপনের জন্য। তো আগে থেকেই সতর্ক হয়ে বিল্ডিং নির্মাণ করবেন, তাহলে সিটি কর্পোরেশনেরও ঝামেলা কমে যাবে এবং আপনারাও শান্তিতে সেখানে বসবাস করতে পারবেন। তারপর অংশ 3 এখানে দেখেন ফরম 103 বিধি 6 দ্রষ্টব্য রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ নগর পরিকল্পনা শাখা রাজুক ভবন ঢাকা 1000 ভূমি ব্যবহার ছাড়পত্রের প্রত্যাখ্যানপত্র। আপনারা যখন প্রত্যাখ্যানপত্র জমা দিবেন তখন কিন্তু এই ধরনের একটি ফর্ম পূরণ করে আপনাকে জমা দিতে হবে। এখানে কিন্তু আমি আপনাদেরকে সবগুলো ফর্ম দেখিয়ে দিচ্ছি, আশা করি আপনারা এগুলো যখন জমা দিবেন তখন অফিসেই পেয়ে যাবেন। অর্থাৎ রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ আপনারা যদি রাজুকে যোগাযোগ করেন অবশ্যই আপনারা এগুলো ফর্ম পেয়ে যাবেন। তারপরে এটা হচ্ছে ফর্ম 104, 105, 106 বিধি দ্রষ্টব্য। এটাও দেখেন সব কিছু তাই বলা আছে আগের মতোই। ভূমি ব্যবহার ছাড়পত্রের জন্য দেখেন টাউন ইমপ্রুভমেন্ট অ্যাক্ট 1953 অ্যাক্ট 13 অফ 1953 ধারা 75 1 অনুযায়ী আবেদনপত্র। তাহলে আশা করি আপনাদের সুবিধা হবে। তারপরে এখানে দেখেন ফর্ম 105 মধ্যে যে যা যা তথ্য দেওয়া দরকার আপনারা এইভাবে দিয়ে দিবেন। তার পরবর্তীতে দেখেন এখানে আসতেছে ফর্ম
107। এখানে 107-এর মধ্যে যা যা প্রয়োজন এখানে দেখেন ক্রমিক নং দিয়ে দিবেন। তারপরে রসিদ নম্বর তো অবশ্যই দিতে হবে, আপনাদের রসিদে ফি জমা দিবেন। আবেদনকারীর নাম ও স্বাক্ষর সঠিকভাবে কিন্তু দিবেন। তারপর তারিখটা অবশ্যই সঠিকভাবে উল্লেখ করবেন। তারপরে এখানে দেখেন ফর্ম 108-এর মধ্যে কি কি বলা আছে, যে আপনার ড্যাশ তারিখের আবেদন বিবেচনা করিয়া টাউন ইমপ্রুভমেন্ট অ্যাক্ট 1953 অ্যাক্ট নং 13 অফ 1953 এর ধারা 75-2 অনুযায়ী নিম্ন বর্ণিত শর্তাদি নগরীর পরিকল্পনার আলোকে ভূমির ব্যবহার ড্যাশ এর জন্য অনুমতি প্রদান করা হইল। অর্থাৎ আপনারা সেই ল্যান্ডটি যে কাজের জন্য আর কি ব্যবহার করবেন তার জন্য অবশ্যই ছাড়পত্র নিতে হবে। তারপরে ভূমি ব্যবহার ছাড়পত্রের আপিল আবেদন প্রত্যাখ্যান, যদি প্রত্যাখ্যান কখনো হয় তখন এটি ফর্ম আর কি। তারপরে এখানে দেখেন ফর্ম 110 ভূমির ব্যবহার ল্যান্ড ইউজের ছাড়পত্র নবায়নের জন্য আবেদনপত্র। তারপরে দেখেন এখানে হচ্ছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ নগর পরিকল্পনা শাখা রাজুক ভবন ঢাকা 1000 ভূমির ব্যবহার ল্যান্ড ইউজেস ছাড়পত্র নবায়ন ল্যান্ড ইউজেস অকুপেন্সি টাইপ। এখানে দেখেন বলা আছে যে স্মারক নং, আপনারা যে এখানে স্মারক নং দিয়ে দিবে। তারপর তারিখ, নবায়ন নম্বর এগুলো থাকবে আর কি ফর্মে। তারপরে এখানে ল্যান্ড ইউজেস ছাড়পত্রের আরেকটি ফর্ম 122। তারপরে এখানে দেখেন ফর্ম 201, 202, 203 বিধি 8 ও 9 নং দ্রষ্টব্য। বৃহদায়তন বা বিশেষ ধরনের প্রকল্পের জন্য বিশেষ প্রকল্প ছাড়পত্রের আবেদনকারীর নাম থাকতে হবে, বর্তমান ঠিকানা, জমির প্লটের প্রস্তাবিত ব্যবহার, প্রস্তাবিত প্লটের অবস্থান ও পরিমাণ, প্রযোজ্য ক্ষেত্রে ভূমি ব্যবহার ছাড়পত্র নম্বর কপি সংযুক্ত করতে হবে, প্রস্তাবিত উন্নয়ন কার্যের প্রকার ও প্রকারসমূহ অবশ্যই এখানে উল্লেখ করবেন। তারপর জমির প্লটের ক্ষেত্রফল আপনার যত হবে আর কি টোটাল এখানে উল্লেখ করবেন। এখানে বাকি তথ্যগুলো আপনারা দিয়ে ফর্মটি পূরণ করে দিবেন। তারপরে ওই ফর্মেরই পরবর্তী অংশ আর কি আপনারা এখানে দেখতে পাচ্ছেন, প্রস্তাবিত সাইট বন্যাপ্রবণ এলাকায় অবস্থিত বা অবস্থিত নয়, এলাকা সংলগ্ন রাস্তা কেন্দ্র হইতে সাইটের অবস্থান গড় উঁচু নিচু ড্যাশ মিটার আর কি। অর্থাৎ আপনাকে এটি উল্লেখ করতে হবে আপনার জমিটি কত উঁচু বা নিচু, প্রস্তাবিত সাইটে অবস্থিত বর্তমান ইমারতের সংখ্যা কতটি এবং তার সর্বমোট মেজের ক্ষেত্রফল কত বর্গমিটার সেটি কিন্তু এখানে উল্লেখ করতে হবে। এবং নির্মিতব্য কভার্ড এরিয়া প্রয়োজনে তালিকাটি বিস্তৃত করা যাইতে পারে। অর্থাৎ আপনার এখানে যদি বিল্ডিংটি 8 তলা 9 তলা বিশিষ্ট হয় সেক্ষেত্রে কিন্তু আপনি এখানে 2টি কলাম আরও অ্যাড করতে পারবেন। এর জন্য বেসমেন্ট দিতে হবে, যে ব্যবহার 1, ব্যবহার 2, ব্যবহার 3 এবং মোট ফ্লোর, এখানে নিচতলা, দোতলা, 3 তলা, 4 তলা, 5 তলা, 6 তলা, 7 তলা পর্যন্ত এখানে দেওয়া আছে। তারপর বিশেষ প্রকল্পের ছাড়পত্রের জন্য পেশাকৃত তথ্যাবলী, দলিলাদি ও নকশার তালিকা। আপনাদের এখানে দেখেন নকশার তালিকা, স্বত্বাধিকারী ইজারা, দলিল, হেবা ও অন্যান্য হ্যাঁ না প্রযোজ্য নয় এগুলো আপনাদেরকে ফিল আপ করে দিতে হবে। তারপরে ফারের হিসাব আপনারা দিয়ে দিবেন। আপনাদেরকে বলতে চাচ্ছি আর কি, এই কয়েকদিন আগে ঢাকা থেকে একটি প্ল্যান পাঠিয়েছিল আমার কাছে। জমির পরিমাণ আসলে খুবই কম, আর সেখানে উনি 5 তলা একটি বিল্ডিং তৈরি করতে চাচ্ছেন। আমি ফারের হিসাব করে দেখলাম যে ওনার ওখানে জমির পরিমাণ টোটাল 3 শতক, কিন্তু সেখানে উনি 5 তলা বিল্ডিং তৈরি করতে যাচ্ছে এবং জমির চারপাশ দিয়ে কোনো জায়গা ছাড়ার পরিমাণও নেই আর কি। এবং রাস্তা দিয়ে এমনভাবে বিল্ডিংটি প্ল্যান করেছে, ওখানকার একজন ইঞ্জিনিয়ার করেছে আর কি, আমি দেখেছি। তো সেটি দেখে আমি চিন্তা ভাবনা করলাম যে আসলে এখানে বিল্ডিং করা সম্ভব নয়, আর ওই বিল্ডিংটি করা অহেতুক হয়ে যাবে। কিছুদিন পরে কিন্তু ওটা রাজুক থেকে যে কোনো সময় ভেঙে দিতে পারে। তো আমি সেই কাজটি কিন্তু নেইনি এবং সেই কাজটি আমি করিনি। আসলে সেই ধরনের কাজ আপনাদের করা উচিত নয়, যেখানে পর্যাপ্ত পরিমাণে জায়গা নেই সেখানে বিল্ডিং করাই উচিত নয়। তো আপনারা আসলে সেই জিনিসটি খেয়াল করেই কিন্তু পরবর্তীতে বিল্ডিং নির্মাণ করবেন। আশা করি ইঞ্জিনিয়ারও ভালো থাকবেন আর ক্লায়েন্টেরাও সুখে শান্তিতে বসবাস করতে পারবেন।
তারপরে এখানে দেখেন আমি প্রত্যয়ন করছি যে উপরে উল্লিখিত তথ্যসমূহ ঢাকা মহানগর ইমারত নির্মাণ উন্নয়ন সংরক্ষণ ও অপসারণ বিধিমালা 2008-এর বিধিতে বর্ণিত বিষয়াদি উপযুক্ততা পূরণ করে এবং আমার বা আমাদের জ্ঞান অনুযায়ী প্রদত্ত তথ্যাবলী সঠিক অনুমোদিত হওয়ার পর যে কোনো ভুল তথ্য বা অসামঞ্জস্যতার কারণে অথবা সরকারের যে কোনো প্রয়োজনে ভবিষ্যতে কর্তৃপক্ষ এই বিশেষ প্রকল্প ছাড়পত্র বাতিল করিতে পারিবে। তাহা ছাড়া এই বিধিমালার আওতায় অন্য কোনো তথ্যাবলী বা দলিলাদি প্রদানেও বাধ্য থাকিবে। অবশ্যই আপনারা কিন্তু এগুলো পড়ে নেবেন, যেখানে নোটস দেওয়া আছে বা ইনস্ট্রাকশন দেওয়া আছে, আপনারা এগুলো পড়ে বুঝে জেনে শুনে কিন্তু তারপরে ফর্ম দাখিল করবেন। যে আপনারা যদি কোনো সমস্যার কারণে আপনাদের এই বিধিমালার আওতায় এই দলিলাদি এখানে আপনারা এগুলো পড়ে নেবেন আর কি। তারপর এখানে প্রত্যয়ন সংক্রান্ত যেগুলো আছে এগুলো কিন্তু আপনারা পড়ে নেবেন, যে প্রত্যয়ন করিতেছি যে উপরোক্ত বর্ণিত প্রকল্প নির্মাণের সহিত আমরা জড়িত হইয়াছি, এগুলো কিন্তু আপনারা দেখে নেবেন। তারপর এখানে দেখেন অংশ 2 ফরম 202 বিধি 9 দ্রষ্টব্য রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ উন্নয়ন নিয়ন্ত্রণ শাখা রাজুক ভবন ঢাকা 1000 বিশেষ প্রকল্প ছাড়পত্র অনুমোদন। এটা হচ্ছে আপনার ফরম 202। এখানে যা যা আছে দেখেন আগেরটির মতোই কিছুটা। তারপরে ফরম 203, তারপরে এখানে দেখেন ফরম 204, 5 এবং 6 রাজুক ভবন ঢাকা 1000 বিশেষ প্রকল্প ছাড়পত্র প্রত্যাখ্যানের বিরুদ্ধে আপিলের আবেদন। প্রতি সভাপতি নগর উন্নয়ন কমিটি গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় ঢাকা জনাব নিম্নে উল্লেখিত জমিতে প্রস্তাবিত প্রকল্পের জন্য বিশেষ প্রকল্প ছাড়পত্রের আবেদনপত্র কর্তৃপক্ষ কর্তৃক প্রত্যাখ্যাত হওয়ার পরিপ্রেক্ষিতে আমরা ইহার বিরুদ্ধে আপিল করিতেছি। অর্থাৎ যদি প্রত্যাখ্যান হয় সেক্ষেত্রে আপনারা এই ফর্মটি পূরণ করে আবার আপিল করতে পারবেন। এখানে আপনাদের তথ্যগুলো সঠিকভাবে পূরণ করে দিবেন। তার পরবর্তীতে আসছে ফর্ম 205 বিশেষ প্রকল্প ছাড়পত্রের আপিলের আবেদন অনুমোদন। তারপরে এখানে দেখতেছেন ফর্ম 206 পরিচালক উন্নয়ন নিয়ন্ত্রণ সদস্য সচিব বৃহদায়তন বা বিশেষ প্রকল্প অনুমোদন কমিটি রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ ঢাকা। ফর্ম 302, 303, 13-14 দ্রষ্টব্য। এখানে দেখেন অংশ ফর্ম 301 এবং বিধি 13 দ্রষ্টব্য দেওয়া আছে।